প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন, দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং আগামী নির্বাচনের জন্য একটি পথ তৈরি করার চেষ্টা চলছে। ঠিক এরকম একটা সময়ে 6টি প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একজোট হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছে। আর সেই চিঠিতে এমন কিছু সুপারিশ করা হয়েছে যা নিয়ে এখন সব মহলে চলছে ব্যাপক আলোচনা। দেখুন, চিঠিটা কিন্তু সাধারণ কোনো চিঠি নয়। এতে একদিকে যেমন মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের কথা বলা হয়েছে, তেমনি কিছু সংস্কারের প্রস্তাবও দেওয়া হয়েছে যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ঠিক কী বলা হয়েছে এই চিঠিতে। দেখুন, চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে আলোচিত যে বিষয়টি তা হলো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। আপনারা জানেন, জুলাই মাসে ক্ষমতার পালাবদলের পর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রমের উপর এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই 6টি সংস্থা, যাদের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো বড় নামও রয়েছে, তারা বলছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। শুধু তাই নয়, তারা আরও বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে এবং যেগুলোর সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, সেগুলোও তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা বলছে? দেখুন, তাদের যুক্তি হলো একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার জন্য এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে এভাবে রাজনীতির মাঠের বাইরে রাখাটা ঠিক নয়। তারা মনে করছে এতে বাংলাদেশের একটা বড় অংশের ভোটার কার্যত তাদের প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত হবে। দর্শক, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না? একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব প্রধান দলের অংশগ্রহণ কি জরুরি নয়? তবে চিঠিতে শুধু এটুকুই বলা হয়নি, আরও গভীরে যাওয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে পুরোপুরি বিলুপ্ত করার জন্য। আপনারা জানেন, র্যাব বিভিন্ন সময়ে সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করলেও এই বাহিনীর বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে অনেক। সংস্থাগুলোর মতে র্যাবের বিরুদ্ধে অভিযোগের মাত্রা এতটাই গুরুতর যে এটিকে সংস্কার করার আর কোনো সুযোগই নেই। একই সাথে দেশের সেনা গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করার কথাও বলা হয়েছে। তাদের সুপারিশ, ডিজিএফআই এর কাজ শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং তাদের কার্যক্রমের জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো থাকা দরকার। দেখুন, ব্যাপারটা যদি সহজ করে বলি, এই সংস্থাগুলো চাইছে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটা বড় ধরনের সংস্কার আসুক, যাতে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তারা বলছে জুলাই বিপ্লব এবং তার আগের 15 বছরে যেসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যেমন গুম, নির্যাতন, সেগুলোর জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এক্ষেত্রে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে। আপনারা হয়তো শুনে থাকবেন, আইসিটি সম্প্রতি র্যাব ও ডিজিএফআই এর বর্তমান এবং সাবেক বেশ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীরও পূর্ণ সহযোগিতা করা উচিত। দর্শক, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা যেমন বলছে, ঠিক তেমনি আওয়ামী লীগ সরকারের আমলে কথিত মানবাধিকার লঙ্ঘনের বিচারও চাইছে। অর্থাৎ তারা একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। একদিকে রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, অন্যদিকে অতীতের ভুলের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই সংস্কারগুলো করা কি এতটা সহজ হবে? বিশেষ করে যখন চিঠিতেই উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তা বাহিনীগুলো সংস্কার প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করছে না বলে তারা উদ্বিগ্ন। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।
চিঠিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেমন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নিবর্তনমূলক আইনগুলো বাতিলের কথা বলা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন 2023 বাতিল করেছে, কিন্তু এর বদলে যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025 আনা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর মতে সেটিও আন্তর্জাতিক মান পূর্ণ করতে পারেনি। এতে এমন কিছু ধারা রয়েছে যা রাষ্ট্রকে অতিরিক্ত ক্ষমতা দিতে পারে। একই সাথে এনজিও বা নাগরিক সংগঠনগুলোর স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে যেসব কঠোর নিয়মকানুন রয়েছে সেগুলো সংস্কারের আহ্বান জানানো হয়েছে, যাতে নাগরিক সমাজ সরকারের নজরদারি বা বিধিনিষেধ ছাড়াই কাজ করতে পারে। সবশেষে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও বাদ যায়নি। সংস্থাগুলো মিয়ানমারের পরিস্থিতি এখনও নিরাপদ নয় বলে উল্লেখ করে রোহিঙ্গাদের জোর করে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে। একই সাথে বাংলাদেশে থাকা 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের চলাচল, জীবিকা এবং শিক্ষার স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেছে। এখন তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় এনে দেখি তাহলে কি দাঁড়ায়? দেখুন, এই চিঠিটি আসলে অন্তর্বর্তী সরকারের জন্য একগুচ্ছ সুপারিশমালা। একদিকে যেমন আওয়ামী লীগের মতো একটি বড় দলকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি বলে তারা মনে করছে। আবার অন্যদিকে র্যাব বিলুপ্ত এবং ডিজিএফআই এর ক্ষমতা কমানোর মতো কঠিন সংস্কারের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই চিঠি নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের উপর এক ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি করবে। এখন দেখার বিষয় সরকার এই সুপারিশগুলোকে কিভাবে গ্রহণ করে। তারা কি রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভেবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ দেবে, নাকি নিরাপত্তা বাহিনী সংস্কারের মতো জটিল এবং চ্যালেঞ্জিং পথে হাঁটবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের অন্যতম বৃহৎ একটি দলকে বাদ দিয়ে কি এগোনো সম্ভব? এই চিঠি সেই প্রশ্নটিকেই আবার নতুন করে সামনে নিয়ে এলো। কারণ গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে হলো সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। এই পুরো বিষয়টি নিয়ে এখন আপনারা কি ভাবছেন? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর এই সুপারিশগুলো কি বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে? র্যাব বিলুপ্ত করা বা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া কি এই মুহূর্তে সম্ভব হবে? আপনার মূল্যবান মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান, আমরা আপনাদের জবাবগুলো জানতে আগ্রহী। আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।